বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাবুগঞ্জের ঘটনায় একদিনেই বিএনপির 10 লাখ ভোট কমে গেছে বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বিএনপির উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের দলের এক অংশের আচরণের কারণে প্রতিদিন আপনাদের হাজার হাজার ভোট কমে যাচ্ছে। বাবুগঞ্জে আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, এজন্য একদিনেই 10 লাখ ভোট কমে গেছে বিএনপির। এদের নিয়ন্ত্রণ করতে না পারলে আগামীর নির্বাচনে বিএনপিকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এরপর জানাবো 10ই ডিসেম্বর রেকর্ড করা হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশন সিইসি এএমএম নাসির উদ্দিনের ভাষণ আগামী 10ই ডিসেম্বর রেকর্ড করা হবে। এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে বিশেষভাবে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি এএমএম নাসির উদ্দিন। এদিকে বিএনপির আমলে শেয়ার বাজারে ধস নামেনি বললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির আমলে কোনো শেয়ার বাজারে ধস নামেনি। জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদ পর্যন্ত শেয়ার বাজারে ধস নামেনি, কিন্তু দেশের অর্থনীতি যত নিচের দিকে গেছে সেটা হচ্ছে হাসিনার আমলে। এবারে জানাবো দিনাজপুরে বিএনপি জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলায় 6টি আসনে আগাম প্রচারণা শুরু হয়েছে। 6 আসনেই বইছে নির্বাচনী হাব। প্রার্থী এবং তাদের পক্ষে লোকজন শুরু করেছে দৌড়ঝাঁপ। এর মধ্যে বিএনপি জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সমানে, কারণ সেখানে সবাই জনপ্রিয়। এবং সর্বশেষ জানাবো, আমি ভালো আর সব খারাপ, আমি আমলের এই প্রচারণা এখনো চলছে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি একা ভালো আর বাকি সবাই খারাপ, এরকম একটি বিষয় আমরা লক্ষ্য করছি 16 বছর ধরে। আওয়ামী লীগের আমলে এই প্রচারণা সব থেকে বেশি চালানো হতো। তারা বলতো, আমরা নিজেরা ভালো, আমরা এটা করেছি ওটা করেছি। আসলে শেষ পর্যন্ত দেখা গেল তারা শুধু টাকাই পাচার করেছে। এই ধরনের ঘটনা শুধুমাত্র আওয়ামী লীগের সময় হতো, এখনো আবার নতুন করে শুরু হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাবুগঞ্জের ঘটনায় একদিনে বিএনপির 10 লাখ ভোট কমে গেছে বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের দলের এক অংশের আচরণের কারণে প্রতিদিন হাজার হাজার ভোট কমছে। গতকাল বাবুগঞ্জের ঘটনায় একদিনেই 10 লাখ ভোট কমে গেছে। এদের নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী নির্বাচনে বিএনপিকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আজ বাবুগঞ্জের মিরগঞ্জ সেতু উদ্বোধন পরবর্তী হেনস্থা দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেছেন, বরিশালের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি নিয়ে 6 থেকে 7 জন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছিলাম। এর ফলশ্রুতিতে কিছু কাজ দৃশ্যমান হয়েছে। 6 লেন রাস্তা, মিরগঞ্জ সেতু এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি
দাবি ছিল, অনেকেই এটা নিয়ে কাজ করেছে। সরকার আসার পর এই প্রকল্পগুলো রিজেক্ট করে দিয়েছে। আমরা আন্দোলন ও প্রেশার ক্রিয়েট করে উপদেষ্টাদের সঙ্গে তদবির করে এই প্রকল্পগুলোকে রেগুলার করেছি। তার ফলশ্রুতিতে দ্রুত সময়ের মধ্যে ১,৫০০ কোটি টাকার নিজস্ব তহবিল থেকে বাজেট দিয়ে সরকার মিরগন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ইতিমধ্যে ঠিকাদারি চায়না কোম্পানিকে কাজ দেয়া হয়ে গেছে। এখন কাজ শুরু করতে সমস্যা নাই। কিন্তু বিএনপি যে ধরনের কর্মকাণ্ড করলো, এদের আসলে তো লজ্জা নেই। কারণ লজ্জা থাকলে তারা এটি কখনোই করতে পারত না। ১০ই ডিসেম্বর রেকর্ড হবে সিসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশন সিসি এএমএম নাসির উদ্দিন আগামী ১০ই ডিসেম্বর রেকর্ড করা হবে তফসিলে বিষয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভি বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশন সিসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, কাজ করতে হবে। নির্বাচনের তফসিল খুব দ্রুততম সময়ের মধ্যেই করা হতে পারে এমনটাই জানানো হচ্ছে। কারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে গেলে মূলত তারেক রহমান কিন্তু আর দেশে ফিরবেন না এবং তিনি বাংলাদেশের ভোটারও হতে পারবেন না, এমনটাই মনে করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি তারেক রহমান যথাযথ সময় দেশে ফেরত না আসেন, তাহলে তিনি কিন্তু ভোটার হতে পারবেন। আর আজকে ৮ তারিখ, আগামীকাল ৯, তারপর ১০ তারিখে যদি আসলে হয় তফসিল ঘোষণা হয়, সেক্ষেত্রে কিন্তু হলফ করে বলে দিতে পারি যে তারেক রহমান আর দেশে ফেরত আসছেন না। সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য হয়তো আরো বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে আসতে পারবেন না। আর এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অবস্থায় আসলে ভবিষ্যতে যে কি হবে সেই বিষয়টি আসলে বুঝতে পারা যাচ্ছে না। বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেটি যেন ইতিহাসের সবথেকে ভালো মানের একটি নির্বাচন হয় সেই প্রত্যাশা করেছেন তিনি এবং সে অনুযায়ী তিনি কাজ করছেন। তবে এবারের নির্বাচনে মনে হচ্ছে বিএনপির হাইকমান্ড যারা রয়েছেন তারা হয়তো দেশেই আসবেন না বা দেশে আসার আর কোনো সুযোগ নেই। তাই সরকার নির্ধারিত সময়ে তফসিল ঘোষণার নির্দেশ দিয়েছেন এবং তারেক রহমান ছাড়াই এবারের নির্বাচনে তফসিল ঘোষিত হচ্ছে এবং এই নির্বাচনে হয়তো অন্যরকম কোনো ফলাফলও আসতে পারে। বিএনপির আমলে শেয়ার বাজারে কখনো ধস নামেনি বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির আমলে এদেশে কখনোই শেয়ার বাজারে ধস নামেনি। এখন কিংবা বিগত সময় দরবেশরা যেভাবে টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে, সব বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা হলফ করে বলতে পারি আসলে বিএনপির সময় কখনোই শেয়ার বাজারে ধস নামেনি। সব সময় শেয়ার বাজার ঊর্ধ্বগতির দিকে গেছে। এখন শেয়ার বাজার সম্পর্কে আমরা মনে করি পুরো দেশটাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এ বিষয়টি নিয়ে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন শেয়ার বাজারে এত হাহাকার পড়ে যাচ্ছে সে বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অবশ্যই কাজ করতে হবে। সে অনুযায়ী আমরা কাজ করছি এবং দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি এবং একসঙ্গে আমরা মিলেমিশে থাকতে চাই, যাতে করে দেশের অভ্যন্তরে কোনো সমস্যা সৃষ্টি না হয় বলে মনে করেন বিএনপির এই নেতা। বিএনপির নেতৃত্বস্থানীয় নেতাদের মধ্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি বিএনপিকে অনেক কঠিন সময় বিএনপির হাল ধরে আগলে রেখেছেন। এবারও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর রুহুল কবির রিজভী মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন। তিনি খালেদা জিয়া এবং বিএনপিকে অত্যাধিক ভালোবাসেন। তিনি চান এই দলটি
যেন বাংলাদেশের এক নাম্বার রাজনৈতিক দল হিসেবে পরিচিত হতে পারে সে ব্যাপারে তিনি সবসময় কাজ করছেন। এর আগে তিনি যেভাবে কাজ করতেন সেটি দেশের জন্য অনেক ভালো অবস্থান তৈরি করত। দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মতো নেতৃত্ব বিএনপিতে অনেক বেশি প্রয়োজন এবং সে অনুযায়ী তিনি কাজ করছেন। দিনাজপুরে বিএনপি জামাতের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। অন্তর্বর্তীকালীন সরকারে ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ৬টি আসনে আগাম প্রচারণা শুরু হয়েছে। ৬ আসনেই বইছে নির্বাচনী প্রার্থী ও তাদের পক্ষে লোকজন শুরু করেছে দৌড়ঝাঁপ। বিএনপি জামাতসহ বিভিন্ন দলের নেতারা প্রতিদিনই গণসংযোগ করে ভোটারদের কাছে নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন। ৬টি আসনের মধ্যে ৫টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ৩টি আসনে প্রার্থী নিয়ে দলের এক অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। তবে দিনাজপুর ১ সদর আসনে বেগম জিয়াকে প্রার্থী ঘোষণা করায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। অন্যদিকে আগে থেকে মাঠে রয়েছে জামাত ইসলাম। বেশ কিছুদিন আগেই ৬টি আসনে প্রার্থী ঘোষণা করায় মাঠে কাজ করে যাচ্ছে জামাতের প্রার্থীরা। স্থানীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের কথা বললেও দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় জাতীয় পার্টি জাপা জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় এককভাবে প্রচারণা চালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস সহ আরও যে সমস্ত দল রয়েছে তারাও। আগামীতে যদি জামাত ইসলামের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল মিলে যেতে পারে তাহলে হয়তো তারা সবাই মিলে একটি ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করবে এবং তারা আগামীতে সমস্ত রাজনৈতিক দলগুলো একসঙ্গে মিলে যার পক্ষে জোটে সমর্থন দেওয়া হবে তার পক্ষে সবাই কাজ করবে এমনটা জানানো হয়েছে এবং এই বিষয়টিকে সামনে রেখেই তারা সেভাবে কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর তিনি ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি কাজ করছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তার অবদান অনস্বীকার্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ, তিনি নোবেল লয়ের। তিনি বাংলাদেশের ক্ষমতা নেয়ার পর থেকে বিদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ যেসব জায়গায় অনেক চাপের মধ্যে ছিল সেসব জায়গা থেকে সহজেই বেরিয়ে আসতে পেরেছে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ম্যাজিকে পরিণত হয়েছে। তার ম্যাজিকের কারণেই মূলত বাংলাদেশ এখন আগের থেকে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছে। সুতরাং তাকে অনেক বেশি প্রয়োজন এদেশের আগামীর ভবিষ্যৎ অর্থনীতি পরিচালনা করার জন্য। অবশ্যই ডক্টর ইউনূসকে অনেক বেশি প্রয়োজন। তিনি দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিচালনা করবেন সেই প্রত্যাশা সবার।